বাসর রাতে ঢুকে জানতে পারলাম যার সাথে আমার বিয়ে হয়েছে সে আমার প্রেমিকা নয়, তার যমজ বোন। মানে আমি তো তিন্নির কোনো যমজ বোনকে চিনি না, আর ও কোনোদিন বলেনি যে তার একটা যমজ বোন আছে। আর তিন্নি কোথায়? তিন্নির বোন বলল কেন বলেনি সেটা জানি না, আর সে বিয়ের আগে আরেকজনকে নিয়ে পালিয়ে গেছে। আমি বললাম মানে কার সাথে পালাবে? ও তো আমাকে ভালোবাসতো। সেগুলো আমি জানি না, তবে বিয়েটা আপুর সাথে হয়নি আপনার। আমি বললাম দাঁড়াও, তিন্নির নাম্বারে কল দিচ্ছি, দেখি সে কার সাথে পালিয়েছে। মেয়েটি বলল এসব করে কোনো লাভ নেই, তার ফোন অফ পাবেন আপনি। আমার ফোনের ছবিগুলো দেখুন, বুঝতে পারবেন আমরা যমজ বোন। আদিরা ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি হাতে নিয়ে দেখলাম দুই বোনের অনেকগুলা ছবি। মেয়েটা আমেরিকাতে বড় হয়েছে মামার কাছে, সেগুলা ছবি সহ প্রমাণ দিল। এবার আরও একটা শক্ত প্রমাণ পেলাম, মেয়েটার ঠোঁটের নিচের তিলটা নেই, যেটা তিন্নির ছিল। পৃথিবীতে এমন হতভাগা মানুষ কয়টা আছে কে জানে। 4 বছর প্রেম করলাম, বিয়েও ঠিক হলো তার সাথে, কিন্তু সে পালিয়ে গেল। বিয়ে করলাম তার যমজ বোনকে। কেন পালালে তিন্নি? আর যদি পালানোরই ছিল তাহলে আমাকে বলে দিতে, আমি বিয়ে পর্যন্ত আসতামই না। মনের ভিতরে হাহাকার আর কষ্টের কারণটা না হলেও পারতে। আজকের রাতটা নিয়ে কত স্বপ্ন দেখিয়েছিলে মনে আছে? তুমি যেন পাশে বসে আছো, দেখতেও একই রকম, শুধু মানুষ দুইটা। কিভাবে বোঝাবো মনকে? যত সহজে বলা হচ্ছে পরিস্থিতির কথা, সত্যি কি ততটাই সহজ? সে মানুষটার মতো একই রকম দেখতে একটা মেয়েকে নিয়ে কাটাতে হবে সারা জীবন, অথচ তাকে কোনোদিন তিন্নি বলে ডাকতে পারবো না। মেয়েটার দিকে তাকালাম, দুইজনের মধ্যে একটু পার্থক্য আছেই। এই মেয়েটার নাম আদিরা না হয়ে হতে পারতো মিন্নি। আমি মিন্নি ডাকতে গিয়ে ভুল করে তিন্নি ডাকতে পারতাম, কিন্তু আদিরাকে কিভাবে তিন্নি বলে ডাকবো? সেটা তো ইচ্ছাকৃত হয়ে যাবে। আদিরা মেয়েটা তিন্নি চাইতে একটু ফর্সা, না একটু না, বেশ অনেকটাই। আমেরিকাতে থাকার কারণে এই পরিবর্তন। আদিরা বলল আপনি কিছু ভাবছেন? আমি বললাম হ্যাঁ ভাবছিলাম। কি ভাবছেন? আমি বললাম আপনি রাজি এই বিয়েতে? আদিরা বলল হ্যাঁ। কোনো বয়ফ্রেন্ড ছিল না আপনার? আদিরা বলল হ্যাঁ ছিল। তার কি হয়েছে? আদিরা বলল সে 2 বছর আগে আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। ও আচ্ছা। আদিরা আমার কথা শুনে হেসে উঠল। আমার বয়ফ্রেন্ড ছিল না। আমি বললাম আমেরিকাতে ছিলেন আর কোনো বয়ফ্রেন্ড ছিল না? আদিরা বলল কেন, আমেরিকাতে থাকলে বয়ফ্রেন্ড থাকাটা আবশ্যক নাকি? আমি বললাম না তা নয়, তবে না থাকাটা একটু অস্বাভাবিক। আদিরা বলল আমি ওসবের টাইম পাইনি, পড়ালেখা নিয়েই ব্যস্ত ছিলাম। আমি বললাম লাভ কি হলো? সেই তো বিয়ে করে এখন ঘরবাড়ি সামলাতে হবে। আদিরা বলল একটা কথা আগেই বলে দিই। হ্যাঁ বলুন। আদিরা বলল আপু পালিয়েছে বলে কিন্তু আপনি আমাকে বলতে পারবেন না তুমি বিছানায় ঘুমাও, আমি সোফায় ঘুমাবো। আপনি আমার সাথেই ঘুমাবেন, সময় নিন। শারীরিক সম্পর্কের দরকার নেই, তবে ভালোবাসতে মানা করবেন না। মেয়েটার কথায় কিছুটা অবাক না হয়ে পারলাম না, তবুও বললাম আচ্ছা। সে এখন আমার বউ, আমার যেমন তার উপর অধিকার আছে তেমন তারও আমার উপর পূর্ণ অধিকার আছে। তিন্নি তো আরেকজনকে নিয়ে পালিয়েছে, আর আমি কেন এই মেয়েটাকে কষ্ট দিব? মেয়েটার দিকে ভালোভাবে তাকিয়ে বুঝতে পারলাম মেয়েটা মেকআপ করেনি। কৌতূহল হলো কেন করেনি। আমি জিজ্ঞেস করলাম আপনি সাজগোজ করেননি? আদিরা বলল সময় কই। আব্বু এসে বলল তোর বোন পালিয়ে গেছে, মান সম্মান বাঁচাতে হলে আমাকে এই বিয়েটা করতেই হবে। আর এমনিতেও আমার মেকআপ করতে ভালো লাগে না। চামড়ার উপর সাদা একটা আস্তরণে নিজের আসল সৌন্দর্য ঢেকে কেন রাখবো, হই কালো বা ফর্সা? আমি বললাম তা খারাপ বলেননি। আদিরা বলল আপনি আমাকে তুমি করে বলতে পারেন। আমি বললাম সময় লাগবে। আপনার বোনকেই আমি রিলেশনের 6 মাস পরে তুমি বলেছি। আদিরা বলল আপনাদের প্রেম কাহিনীটা বলবেন, আমার খুব শুনতে ইচ্ছে করছে। বাসরাতে বউকে প্রেম কাহিনী শোনাতে হবে যেই কাহিনীর নায়িকা তার আপন বোন। কি আর করার, প্রেম কাহিনী শুনিয়ে রাত শেষ করি। আমি বলতে শুরু করলাম লাস্ট ইয়ারে যখন পরীক্ষা দিলাম তখন আপনার বোনের সাথে দেখা, পাশাপাশি সিট পড়েছিল। ফার্স্ট ইয়ার লাস্ট 2 সেমিস্টারের পরীক্ষা একসাথে। সেই পরীক্ষায় আমি খারাপ করি, কারণ তিন্নি। সেই যে তাকিয়েছিলাম তার দিকে, আমি পাস মার্ক তুলে আর কিছুই লিখতে পারিনি। পুরো 3 ঘন্টা তার দিকে তাকিয়েছিলাম। তারপর খোঁজখবর নিলাম, স্বাভাবিকভাবে প্রপোজ করলাম, সে রাজি হলো না। এরপর সেমিস্টারের সেই দিন পর্যন্ত তার পিছে ঘুরেছি। একদিন সে রিক্সা নিয়ে যাচ্ছিল, আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করি। কারণটা আপনার বোন। সে নীল শাড়ি পরেছিল, কপালে টিপ, হাতে কাচের চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, শুধু বাকি ছিল খোপায় বেলি ফুলের মালা। আমি বেলি ফুলের মালা আনতে গিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করি। হাত পা কেটে গিয়েছিল, গুরুতর কিছু না হলেও আঘাত পেয়েছিলাম ভালোই। সাদা বেলি ফুলগুলা রক্তে লাল হয়ে গেছিল, ভালোই লাগছিল দেখতে। অন্যরকম জিনিস সবারই ভালো লাগে। আমি বেলি ফুলের মালা নিয়ে সেই জায়গায় গিয়ে দেখলাম সে নেই, জ্যাম ছুটেছে, রিক্সা চলে গেছে। আমি আমার রুমে কোনোদিন একটা পুরাতন জিনিসও রাখিনি, কিন্তু সেই রক্তমাখা বেলি ফুলের মালাটা আমার কাছে এখনো বেশ যত্নেই আছে। শুকিয়ে কাল হয়ে গেছে, নিষ্প্রাণ নির্জীব, তবুও যত্নে রেখেছি। আজ দেওয়ার কথা ছিল, এরপরও সে আমাকে ভালোবাসি বলেনি। সেদিন কাকফাটা রোদ, রোদের তাপে ঘেমে একাকার হয়ে গেছি। মনে হচ্ছিল গোসল করে এসেছি কেবল, গরম পানি এখনো গায়ে লেগে আছে। তিন্নিকে দেখলাম সেও ঘামছে, শরীরের ভাঁজগুলা বোঝা যাচ্ছে। ঘামের কারণে ফুটে উঠেছে দেহের কিছু অংশ। সে আইসক্রিম খাচ্ছে। আমি তাকে রিক্সা ডেকে দিলাম, বললাম কোথাও নামবেন না, বাসায় গিয়ে গোসল করে নেবেন, আর একটু ঢিলাঢালা পোশাক পরবেন। তিনি চলে গেছিল, সেদিনও ভালোবাসি বলেনি। এরপর আরেকদিন দেখা হয়েছিল, সেদিন আমাদের বিদায় অনুষ্ঠান ছিল। সে আসলো, এসে বলল ভাইয়া অভিনন্দন, আপনাকে খুব মিস করব, চলে যাবেন আমাদের ছেড়ে। আমি বোকার মতো বলেছিলাম তুমি বললেই থেকে যাব। সেগুলো নিয়ে এসে কি হাসাহাসি। এরপর 2 মাস দেখা হয়নি। আমি
আমি ধরেই নিয়েছিলাম আমাদের প্রেম অপূর্ণই থেকে যাবে। হঠাৎ করেই তিন্নির সাথে সেদিন দেখা হয়ে যায়। রাস্তায় বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছিলাম আমি। হঠাৎ সে ডাকে, এই বাচ্চা শুনেন। আমি তাকিয়ে দেখি তিন্নি। সে আমার হাতে একটা চিঠি গুজে দিয়ে বলেছিল ভালোবাসি। সেই দিনই প্রথমবার ভালোবাসি বলে সে। এরপর শুরু হয় প্রেম। প্রেমের সময় কি হয় সেগুলো না হয় নাই বললাম, এগুলো আপনার অজানা নয়। তবে অনৈতিক কোনো দাবি কখনোই আমার ছিল না। কথাগুলো বলতে বলতে চোখ ভিজে গেছে, বুঝতে পারছি হয়তো। আদিরাও বুঝতে পারছে। আদিরা বলল, খুব ভালোবাসতেন আপুকে তাই না? খেয়াল করলাম তার চোখেও পানি। আমি কি মানুষকে এত সহজেই কাটাতে পারি নাকি? সে আবার বলল, বেলি ফুলের মালাটা আমাকে দিবেন? আমি বললাম কেন? তারপর সে যা বলল তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। আদিরা বলল, আমি না হয় তিন্নি হয়েই থাকি, আদিরা নামটা না হয় ভুলে যান। আমি বললাম না। আদিরা বলল, কেন? আমি তো তিন্নির মতোই দেখতে। আমি বললাম, বাইরের দিকটা হয়তো আদিরা তিন্নি চেনা যাবে না, তবে তিন্নির স্মৃতি সবসময় ঘুরবে মাথায়। আদিরা বলল, একটা কথা বলবো যদি কিছু মনে না করেন? আমি বললাম, হ্যাঁ বলুন। আপনি আমার বেস্ট ফ্রেন্ড হবেন? আমার না কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না কখনো। আর শুনেছি এদেশে নাকি মেয়েকে পছন্দ না হলে স্বামীরা মারধর করে। আপনি আমাকে মারবেন না প্লিজ, আমি আপনাকে বিরক্ত করব না। মেয়েটার কথায় অবাক না হয়ে পারলাম না, এত সহজেই কিভাবে মেনে নিল সবকিছু। আর স্বামীকে কেউ বেস্ট ফ্রেন্ড হতে বলেছে এটা প্রথমবার শুনলাম। আদিরা বলল, কি হলো, কথা বলছেন না কেন? আমি বললাম, ভাবছি কি করা যায়। আদিরা বলল, দেখুন আমরা বন্ধু হয়ে থাকলে তো আপনার জন্যই ভালো হবে। আঙ্কেল আন্টি বুঝতেই পারবে না যে আপনি আমাকে মেনে নেননি। আমি বললাম, কালকে জানাবো। আদিরা বলল, আমার ঘুম পাচ্ছে, আমি কি ঘুমাবো? আমি বললাম, ঠিক আছে ঘুমান। রাত তখন 2:15। তাকে ঘুমাতে বলে আমি একটা সিগারেট ধরালাম। কেমন একটা অদ্ভুত অনুভূতি পড়াচ্ছে আমাকে, মাথা ঝিমঝিম করছে এখনো। তিন্নি মেয়েটা যে কিনা আমাকে বিয়ে করার জন্য প্রায় পাগল হয়ে গিয়েছিল, সে নিজেই পালালো, মেনে নিব কিভাবে? হঠাৎ আদিরা উঠে বলল, আমাকে একটা দিবেন? কিছুটা ধমকের সুরে বললাম, সাহস তো কম না, আমার কাছে সিগারেট চাচ্ছেন? আদিরা বলল, আপনি কেন খাচ্ছেন? আমি বললাম, আপনাকে কেন বলবো, চুপচাপ ঘুমান, বেশি কথা বলবেন না। মেয়েটা কান্না জড়িত কণ্ঠে বলল, সিগারেট তো দিলনি না, উল্টো বকা দিচ্ছেন। আমি বললাম, আচ্ছা 2 টান দিবেন, এর বেশি না, ওকে? আদিরা বলল, থ্যাংক ইউ। মেয়েটার হাতে সিগারেট দিয়ে ভরসা পাচ্ছি না, যা ভাবছি তাই। 2 টান দিয়েই মাথা ঘুরে পড়ে গেছে। ধরার আগেই সে বিছানায় পড়ে গেল। বাসর রাতে সিগারেট খেয়ে বউ অজ্ঞান। আমি রিপোর্টার হলে শিওর এই খবরটা ছাপাতে বলতাম না। মেয়েটার কাণ্ড দেখে হাসি পাচ্ছে। সিগারেটটা তুলতেই দেখলাম সিগারেটের গোড়ায় লিপস্টিক লেগে আছে। টানবো কি টানবো না ভাবার সময় নেই। উড়ছে সিগারেট, উড়ছে ধোয়া। তারপর আর কি ছন্দ আসছে না। তিন্নির কথা ভাবতে ইচ্ছা হচ্ছে না। এই মেয়েটার মুহে আটকা পড়তে ইচ্ছা হচ্ছে। মেয়েটার দিকে তাকালাম। এত রাতে চাঁদ থাকার কথা না, তবুও বাইরে মস্ত বড় একটা চাঁদ। জানালার পর্দা সরিয়ে দিলাম। চাঁদের আলো মেয়েটার মুখে এসে পড়ল। এবার পরিপূর্ণ। কথা ছিল তিন্নিকে এভাবে দেখব। তিন্নিকেই দেখছি, তবে নাম তিন্নি না, এর নাম আদিরা। শীতকাল, ঠান্ডায় মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়েছে। আমি গিয়ে শুয়ে পড়লাম মেয়েটির পাশে। কিছুক্ষণ যেতেই মেয়েটা আমাকে জড়িয়ে ধরলো। তার শরীরের উষ্ণতা আমাকে কিছুটা কামুকি করে তুললেও সেটাকে মাথা থেকে নামিয়ে নিলাম। পরদিন সকালে মেয়েটাকে কোথাও দেখতে পাচ্ছি না। হাত মুখ ধুয়ে এসে দেখলাম আদিরা আমার সাথে রান্নাঘরে চা বানাচ্ছে। আমি বললাম, আমাকে চিনি বেশি দিয়ে 1 কাপ চা দিয়েন। চায়ের অর্ডার করে বাইরের দিকে তাকালাম। ভাবখানা এমন যে একটা কফি শপে বসে অর্ডার করছি আর বাইরের প্রকৃতি দেখছি। মেয়েটা চা আনলো। না, চা বেশ ভালোই বানায় মেয়েটা। ভেবেছিলাম হয়তো খাওয়া যাবে না, এখন দেখি রোজ খেতে হবে। আম্মুর সামনেই বললাম, প্রতিদিন সকালে চা নিয়ে আমার ঘুম ভাঙাবেন। কাপ পিরিচের টুংটাং শব্দে ঘুম ভাঙা সকাল কখনো খারাপ হবে না মনে হয়। মেয়েটা লজ্জা পেল কিনা জানি না, তবে আম্মুকে ভালোভাবে খেয়াল করতেই উঠে চলে গেলাম। বিয়ের ব্যস্ততা কাটতে কাটতে আরো 15 দিন। এর বাড়ি যেতে হয়, ওর বাড়ি যেতে হয়, এত ব্যস্ত কোনোদিন হয়নি। তবে একটা জিনিস হাজার ব্যস্ততায়ও ভুলতে পারিনি, তিন্নি। চোখের সামনে মেয়েটা হাসে, দৌড়ায়, কথা বলে। আমি ছুঁয়ে দেখতে পারি না, আমি ভালোবাসতে পারি না। মেয়েটার সাথে মন খুলে কথাও বলতে পারি না। কেন পারি না? সেটাই তো, কেন পারি না ভাবাচ্ছে বিষয়টা প্রচুর। আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না এই মেয়েটা আদিরা। আমার মনে হচ্ছে এটাই তিন্নি। একটা মজার খেলা চলছে আমার সাথে। আমি কি জোকার সার্কাস দেখাতে এসেছি? যদি কখনো এটা প্রমাণিত হয় এই মেয়েটাই তিন্নি, তবে মেয়েটাকে এতটা মারবো যে সে প্রায় মারা যাবে আবার বেঁচে ফিরবে। আদিরা এসে বলল, শুনছেন? আমি বললাম, জি বলুন। আপু কল করেছিল। মানে? তিন্নি কই, ফোন দিন, আমি কথা বলবো। আদিরা বলল, আপু কোনো রিসেপশন থেকে কল করেছিল। আমি বললাম, ঠিকানা নিন। আদিরা বলল, দরকার নেই, আপু আপনাকে কিছু বলতে বলেছে। বলবো? হ্যাঁ বলুন। আপু আপনাকে কোনোদিনও ভালোবাসেনি। তার আরও একটা রিলেশন ছিল হিমাদ নামের একটা ছেলের সাথে। তার সাথেই পালিয়েছে আপু। কোথায় আছে খোঁজ নিয়ে লাভ নেই, কারণ তারা আবার অন্য কোথাও যাচ্ছে। আদিরার কথা শুনে হার্ট অ্যাটাক হয়তো করেনি, তবে মৃত্যুর ইচ্ছাটা খুবই তীব্রতর হলো। সিগারেটের টান দিয়ে ভাবলাম উত্তর কি দিব। আদৌ কি মনকে বোঝানোর মতো কোনো উত্তর আছে আমার কাছে? নেই হয়তো। আদিরার দিকে তাকালাম, তার চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পেলাম আমি ডাকলাম, তিন্নি। আদিরা বলল, আপু কেন এমন করলো? আপনার মতো মানুষকে কষ্ট দিয়ে সে কখনো ভালো থাকতে পারবে না, কখনোই না। আমি আদিরার গালে ঠাস করে 2টা চড় মেরে দিলাম। গালে চার আঙ্গুলের দাগ পড়ে গেছে। মেয়েটা এবার কেঁদেই ফেললো।
মেয়েটা থাপ্পড় খেয়ে দূরে সরে গেল না, বরং অবাক করে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মেয়েটা সেদিন বলেছিল না মারতে, তবুও কেন মারলাম আমি? মেয়েটার কান্নায় আলাদা একটা মায়া আছে। শুধু সুন্দরী না, পৃথিবীর সব মেয়েরই আছে। তারা কাঁদলে একটা আলাদা রকম ভালো লাগা কাজ করে মেয়েদের উপর। প্রচুর দুর্বলতা এই কান্নায়। বাস্তবিক জীবনে এই কান্নার কারণেই একটা মেয়ের প্রেমে পড়েছিলাম। সে কথা না হয় অন্য একদিন বলবো। মেয়েটার গালের দিকে তাকিয়ে দেখলাম ফুলে গেছে খানিকটা। মেয়েটার কান্না থেমেছে, তবুও ছাড়েনি আমাকে। সেভাবেই জড়িয়ে ধরে আছে, বরং একটু শক্ত করেই ধরেছে। ইচ্ছা হচ্ছে একটু ভালোবাসি মেয়েটাকে, কিন্তু তিন্নি, আমি তো তিন্নিকে ভালোবাসি। আধি রাত থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। মেয়েটার চোখের দিকে তাকাতে এসে চোখ নামিয়ে নিল। লজ্জা পেয়েছে খানিকটা। সরি, আমি আসলে মারতে যাইনি। আপনি বললেন তিন্নি কখনো ভালো থাকতে পারবে না, তাই রাগ উঠে গেছিল। এত কিছুর পরেও আপনি তিন্নির খারাপ চান না? কেন চাইবো? সে যে আপনাকে ধোকা দিলেই কি আমি তার খারাপ চাইবো? এটা ভালোবাসা না আদিরা। কাউকে ভালোবাসলে পুরোটা দিয়েই বাসতে হয়। সে থাকুক আর নাই থাকুক, খারাপ কেন চাইবো? সবসময় চাই সে ভালো থাকুক। মেয়েটা কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে, তারপর বলল, আপনি আমাকে একটু ভালোবাসবেন? বেশি না, তিন্নি আপুর অর্ধেক বা তার অর্ধেক। উত্তর না দিয়ে চলে আসলাম। এটাই ভালো নয় কি? যখন উত্তর থাকে না তখন পালিয়ে যাওয়াই ভালো। মেয়েটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। সেদিন সকালে দেখলাম আমার সিগারেটের প্যাকেটটা নেই। কোথায় গেল? খুঁজতে খুঁজতে রান্নাঘরে এসে দেখলাম মেয়েটা সিগারেটগুলা একটু একটু করে পোড়াচ্ছে। আমি বললাম, এ কি করছেন? সিগারেট কেন পোড়াচ্ছেন? চুপচাপ দেখুন কি হয়। কি হবে? সিগারেট পুড়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক এভাবে হৃৎপিণ্ডটাকেও পোড়াচ্ছে এই সিগারেট। তো শুনুন, আপনি আজ থেকে সিগারেট কম খাবেন। 2-1টা চলবে, তবে প্যাকেট খাওয়া বন্ধ। আমি চাই না আপনাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলি। ধরুন আপনি আমাকে মেনে নিলেন, কিন্তু সেটা আজ থেকে 10 বছর পর, আর তখন আপনি ক্যান্সারে আক্রান্ত। আমি কি করব তখন? এটারও কোনো জবাব দেয়নি। মেয়েটা বড্ড বোকা, আবার ভীষণ চালাক। বোকামিটা বাইরে বাইরে, তবে ভিতরে প্রচুর চালাকি, এমনটাই মনে হয় আমার। সন্ধ্যা হলো, মেয়েটা ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছে। মেয়েটা আবার শাড়ি পরা শিখলো কিভাবে? থাকতো তো আমেরিকাতে, সেখানেও শাড়ি পাওয়া যায় নাকি? কালো একটা শাড়ি। বরাবরই কালো রংটা আমার পছন্দের, গায়ের রঙের সাথে বেশ মিলে যায়, তাই অতিরিক্ত পছন্দের কারণ। আমি আদিরাকে না ছুঁয়ে কল্পনা করলাম তিন্নি থাকলে হয়তো এখন তাকে পেছন থেকে যেয়ে জড়িয়ে ধরতাম, হয়তোবা খোলা জায়গাটুকুতে একা কিসও করতাম। আদিরাকেও করতে পারি, সে মানা করবে না, তবে অবাক হবে, বেশ অনেকটাই অবাক হবে। বেশিক্ষণ তাকালাম না, কারণ যৌনতা একবার বাসা বাঁধলে ভালোবাসা তখন উড়ে যায়। মাথায় থাকে না স্বাভাবিক কণাগুলা, তখন পুরো পৃথিবী জুড়েই শুধু নারীর দেহ আর যৌনতার ঘ্রাণ ভাসে। সামনে সুন্দরী বউ, পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা কখনো ভালোবাসা নিয়ে ভাববে না, অন্তত বাঙালিরা তো কখনোই নয়। বাঙালির স্বভাব হলো ধরতরটা মার পেরেক। আমিও ব্যতিক্রম নই, তবে আমি চাই না এমন কিছু হোক যার কারণে পরে আফসোস করতে হয়। নিজেকে সংযত করলাম, ফিরে আসলাম রুমে। আপনারা কখনো খেয়াল করেছেন গোলাকৃতির মুখে সাদা চশমা বেশ মানায়, বিশেষ করে মেয়েদের। সাদা চশমা আর গোল মুখ যেন একে অপরের জন্যই তৈরি। মেয়েরা লম্বা মুখে চশমা পরলে যে ভালো লাগে না তা না, তবে ততটা ভালো লাগে না যতটা একটা মাঝারি গোল মুখে লাগে। আদিরার দিকে তাকালে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। মাঝারি গোল মুখ, দূর থেকে দেখলে গোল মনে হয়, কাছে গেলে কিছুটা লম্বা লাগে। আমি বহুবার তিন্নির প্রেমে পড়েছি এই কারণে। আজ আদিরার প্রেমে পড়তে ইচ্ছা হচ্ছে, কিন্তু তিনি যে পিছু ছাড়ছে না কিছুতেই। প্রতিটা সেকেন্ড করে করে খাচ্ছে আমাকে। সারাদিন যতই দূরে থাকি, রাত হলেই এক বিছানায়, মাত্র কয়েক ইঞ্চি দূরে শুয়ে কেউ আমাকে ভালোবেসে যাচ্ছে গোপনে, আর সেটা আমি জানি, তবুও কিছু বলতে পারি না। মাঝে মাঝে প্রচন্ড খারাপ লাগে আদিরা মেয়েটার জন্য। আমি চাইলেই কি পারি না মেয়েটাকে হাসি খুশি রাখতে? সত্যি কি পারি? যদি পারবোই তবে কেন করছি না? ও হ্যাঁ, তিন্নি, মেয়েটাকে ভালোবাসতাম, সে তো চলেই গেছে, তবে আমি কেন এই মেয়েটাকে কষ্ট দিব প্রতিনিয়ত? হ্যাঁ, এগুলো আমি ভাবি, তবে দিন শেষে আদিরার দিকে তাকালে সেই তিন্নিকেই দেখি আমি। মেয়েটার স্মৃতি যে পিছু ছাড়ছে না কিছুতেই। কিভাবে ভুলে যাব তাকে? কোনো উপায় আছে কি? পাশ থেকে মেয়েটা চিমটি কাটলো, ব্যথায় উফ করে উঠলাম আমি। মেয়েটা আমাকে নিয়ে খেলছে, খেলুক, আমি বরং কিছুটা ঘুমাই। মেয়েটা আর কিছু করলো না। এরপর থেকে প্রায় রাতে খেয়াল করতাম আদিরা আমাকে প্রচন্ড জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আগে উল্টো হয়ে ঘুমাতাম, আমার পিঠের সাথে মেয়েটা ব্যথা পেত, তাই এখন তার দিকে ফিরে ঘুমাই। বুকের সাথে পারলে মিশে যায় মেয়েটা। মাঝে মাঝে ঘুম ভাঙলে খেয়াল করি মেয়েটা কেঁদেছে, কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আমি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি। এছাড়া আর কি করব? আজ রাতে হঠাৎ তিন্নি বলল, একটা কথা বলবো, রাগ করবেন? কি কথা? তিন্নি বলল, আগে বলুন রাগ করবেন কিনা। রাগ করার মতো কথা হলে রাগ তো করবই। না থাক, তাহলে বলবো না। আপনি রেগে গেলে মারেন, আমি কখনো মার খাইনি। সেদিনই প্রথম, প্রচুর ব্যথা লাগে আপনি মারলে। মেয়েটার কথায় না হেসে পারলাম না। মেয়েটা যেন মুহূর্তেই মন ভালো করে দিতে পারে, আবার চাইলেই ঝলমলে রোদের দিনেও আষাঢ়ের মেঘ জমাতে পারে। বলুন কি বলবেন, রাগ করবো না। আমি কি আপনাকে একটা কিস করতে পারি প্লিজ? আমার খুব ইচ্ছা লিপ কিস করার। মেয়েটাকে কি আবার মারবো নাকি কিস করব? মনে হয় এবার ওরা 2টা চর বেশি মারা উচিত। কিস?
চিন্তায় পড়ে গেলাম। আমি অবাক হয়ে দেখলাম সামনে আদিরা নেই। হঠাৎ করে যেন তার সাহস বেড়ে গেছে, কিছুটা ঝাঁপিয়ে পড়লো আমার উপর। বিছানায় পড়ে গেলাম, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। বিস্ময় আর রাগ দুটোর কোনোটাই কন্ট্রোলে নেই। আদিরা মেয়েটার নিঃশ্বাস আমার মুখের উপর এসে পড়ছে। ঠোঁট জোড়া এত কাছে চলে এসেছে, তার লিপস্টিকের গন্ধ পর্যন্ত পাচ্ছি। দম বন্ধ হয়ে আসার সময় হয়েছে। কোনো মতেই নিঃশ্বাস নিলাম। কথা বলার সুযোগ নেই আমার, আর কিছু করারও নেই। মেয়েটা কিছুটা পাগলের মতো আচরণ করলো, ঠোঁট জোড়া চেপে আমার ঠোঁটে। তারপর কতক্ষণ এভাবে ছিলাম মনে নেই। যখন হুঁশ ফিরলো আমি তাকিয়ে দেখলাম মেয়েটা হাসছে, তার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে, তবু হাসছে। যখন সজ্ঞানে ফিরলাম তখন ইচ্ছা হচ্ছিল থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দেই, কিন্তু রক্ত দেখে রাগ পড়ে গেল। কিছু বলতে পারলাম না। মেয়েটাকে রক্ত খেকো পিসাচিনি মনে হচ্ছে। ছোটবেলায় একটা কার্টুন দেখতাম, নাম মনে নেই, তবে সেখানে যে পিসাচিনিটা ছিল ঠিক তেমনই লাগছিল আদিরাকে। মেয়েটা ফ্রেশ হয়ে আসলো, রক্ত বের হচ্ছে না এখন, তবে বুঝতে পারছি কয়েকদিন ভুগতে হবে তাকে। ঝাল কিছু খেতে পারবে না। ড্রয়ার থেকে একটা ক্রিম দিয়ে বললাম ঠোঁটে অল্প করে লাগিয়ে নিন, জ্বলবে একটু তবে ঠিক হয়ে যাবে। আদিরা বলল আপনি লাগিয়ে দিন। আমি বললাম আমি পারবো না, আপনাকে দিচ্ছি, আপনি নিজে করে নিন। আদিরা বলল আপনি রাগ করেছেন, আবার মারবেন আমাকে? আমি বললাম আদিরা প্লিজ, আপনার অভিনয় থামান, আপনি ধর্ষণ করার চেষ্টা করেছেন আমাকে। আদিরা বলল কি পুরুষ ধর্ষণ? এটা বলেই আদিরা হিহি করে হেসে উঠল। আমি বললাম কি বলতে কি বললাম, বউ হাসছে, হেসেই যাচ্ছে। এই হাসির দিকে তাকালে মায় আটকাতে বাধ্য। তিন্নিকে কখনো এভাবে হাসতে দেখিনি, তবে অনেকটা গম্ভীর ছিল, সবসময় একটা ভাব নিয়ে থাকতো। অনেক ইচ্ছা ছিল মেয়েটা হাসবে, বেশ শব্দ করেই হাসবে। আমি দেখব, আমি শুনবো সে হাসি, মাতাল হব, প্রেমে পড়বো। সে হাসি আমি দেখেছি বটেই, তবে প্রেমে পড়ার সুযোগ নেই। কোথায় যেন পড়েছিলাম, যদি দেখিলে সুন্দরী নারীর অট্ট হাসি, পড়বে প্রেমে সাজা যদিও হয় যাবজ্জীবন বা ফাঁসি। আদিরা বলল শুনছেন? আমি বললাম হ্যাঁ বলুন। আপনি লাগিয়ে দিন না, ভীষণ জ্বলবে, আমি লাগাতে পারবো না, আরো কেটে যাবে চাপ লেগে। আমি বললাম আচ্ছা এদিকে আসুন। আমি মনে হয় আদিরাকে কাছে আসতে বলিনি, বলেছি আসো আমার শরীরের সাথে মিশে যাও। সে এতটাই কাছে এসেছে আমি মাতাল হয়েছি, সত্যি আমি মাতাল হয়েছি। আমি দেখছি সামনে তিন্নি দাঁড়িয়ে, সে ঠোঁটটা এগিয়ে দিয়েছে আমার দিকে, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, চিকন ঠোঁটে লাল বর্ণ ধারণ করেছে। ঠোঁটে ক্রিম লাগাতেই মেয়েটা এমন একটা ভাব করলো যেন সে প্রচুর ব্যথা পেয়েছে। আমি সরে এলাম। এরপর কি হবে তা আন্দাজ করা কঠিন কিছু না। মেয়েটা একবার কিস করেছে, সাহস বেড়ে গেছে, এখন সুযোগ পেলেই করবে। মানুষ বলতেই এমন, একবার কোনো কঠিন কাজ করার পর সেটা এতটা সহজ মনে হয় যে তখন আমরা ভুলেই যাই এই কাজটা করা সত্যি কতটা কষ্টের ছিল। আদিরার বাসা থেকে লোক এসেছে তাকে নিতে, একজনের দাড়ি সেই লম্বা, দাদু মনে হয়। আমি সেভাবে চিনি না, লোকটাকে সালাম দিলাম। তিনি জানালেন আমাদের নিয়ে যেতে চাই, 3 দিন থাকতে হবে তাদের বাসায়। আমি বুঝিয়ে বললাম আমি যেতে পারবো না। তারা দুপুরে খাওয়া দাওয়া করে আদিরাকে নিয়ে চলে গেল। যাক, কয়েকটা দিন শান্তিতে থাকতে পারবো। সেদিন রাতে ঘুমালাম, তবে মাঝরাতে ঘুম ভেঙে গেল। কই আদিরা কই গেল? মেয়েটা তো আমাকে জড়িয়ে ধরে ঘুমাই, আজ কই সে? কিছুক্ষণ ভাবলাম আদিরা কোথায় গেল। মাঝরাতে ঘুম ভেঙে গেলে অনেক কিছুই মনে থাকে না, তেমনটাই হয়েছে। প্রায় মিনিট 5 ভাবার পর মনে হলো আদিরাকে তো পাঠিয়ে দিয়েছি দুপুরে। কিছুটা হাসলাম, কিছুটা ভাবলাম মেয়েটাকে কি সত্যিই ভালোবেসে ফেললাম নাকি। সে রাতে আর ঘুম হলো না। সকাল হতেই কেন জানি আমি চাইছিলাম আদিরা মেয়েটা আসুক, আজই চলে আসুক, আজকে রাতে আবার জড়িয়ে ধরে ঘুমাক। আমি মেয়েটার পাশে পাশে থেকেও একটু লুকিয়ে থাকি। হঠাৎ আদিরাকে নিচে দেখলাম, সে এসেছে, তাড়াহুড়ো করেই আসছে এদিকে। আমি জানি না কেন আদিরাকে দেখে অনেকটা খুশি হয়েছিলাম। মেয়েটা রুমে আসতেই আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরেই কাঁদতে লাগলো। এতটা শক্ত করে সে এর আগে কখনো ধরেনি আমাকে। তবে কান্নার কারণ কি? আদিরা আদিরা চুপচাপ। আদিরা কি হয়েছে, কাঁদছেন কেন? এরপরও চুপচাপ। এবার বেশ ধমকের সাথেই বললাম আপনি বলবেন নাকি আমি চড় মারবো? আদিরা কান্না থামিয়ে বলল আচ্ছা আপনি তিন্নি আপুকে পেলে আমাকে ছেড়ে দিবেন তাই না? আমি বললাম হঠাৎ এই প্রশ্ন? আদিরা বলল বলুন ছেড়ে দিবেন কিনা। আমি বললাম জানি না, তিন্নি আপু কল করেছিল, আপনার সাথে দেখা করতে চাইছে, ঠিকানা রাতে পাঠাবে বলেছে, আর বলেছে আপনাকে নাকি একাই যেতে হবে। আপনি কি আমাকে রেখে আপুকে নিয়ে পালিয়ে যাবেন? আদিরার কথার উত্তর কি দিব বুঝতে পারছি না। একটু আগেই ভাবছিলাম হয়তো মেয়েটাকে একটু ভালোবাসা দরকার, আবার মাঝখানে তিন্নি চলে আসলো। আমি কি সত্যিই কালকে তিন্নিকে নিয়ে পালিয়ে যাব? আদিরা মেয়েটা সারাদিন আমার কাছে কাছে থাকলো, কোনো কারণ ছাড়াই এসে জড়িয়ে ধরলো, কাঁদলো আবার হাসলো। আমি না চাইতে এসে চা বানিয়ে আনলো। কেন জানি মনে হচ্ছিল কালকে কিছু খারাপ হতে চলেছে। আদিরাকে ভালোভাবে লক্ষ্য করলাম, কিছু লুকাচ্ছে সে। আজ কথা বলেনি খুব একটা, সেই সকালে একবার বলেছে, আর মাঝে মাঝে কিছু লাগবে কিনা সেটা জিজ্ঞেস করছে। আমি মেয়েটাকে কাঁদাতে চাই না, সত্যিই চাই না। মেয়েটার হাসিটা খুব সুন্দর, বেশ চকচকে দাঁত, হাসি থেকে মুক্তা না ঝরলেও মুক্তার মতোই চিকচিক করে। মেয়েটাকে একটু ডাকা দরকার, কারণ আগামীকাল কি হবে সেটা আমি নিজেও জানি না। হয়তো তিন্নিকে সামনে পেলে
নিজেকে সামলাতে পারবো না। মানুষের জীবনচক্র কত অদ্ভুত, তাই না? কখনো ঘন কালো মেঘ কাটিয়ে রোদ ওঠে, আবার কখনো ঝুম বৃষ্টি নামে, কখনো বা ঝলমলে রোদের দিনেও বৃষ্টি এসে প্রকৃতিটাকে ঠান্ডা করে দিয়ে যায়। আমার জীবনেও এমন একটা বৃষ্টির দরকার, একটা ঠান্ডা স্বাভাবিক জীবন দরকার। আর আলো আধারের খেলা থেকে বেরোতে সত্যি একটা ঝুম বৃষ্টির দরকার। তিন্নি নাকি আদিরা, প্রশ্নটা নিজেকে যতটা ক্ষতবিক্ষত করছে, এই বৃষ্টির ফোঁটায় সেটা মিশে যাওয়া দরকার। আর দরকার কষ্টগুলো ধুয়ে যাওয়ার। আসলে এই সময়টাও স্বাভাবিক। মানুষ স্বাভাবিক বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতে সেটাকে অস্বাভাবিক করে তোলে। কাল হয়তো দেখা যাবে যেটা নিয়ে এতটা ভাবছি সেটা হলোই না। বিকাল হলো, বিকালটা বরাবরই আমার ভালো কাটে। অতিরিক্ত খারাপ দিনেও বিকালটা ভালো কাটে আমার। আমি জানি আজকের বিকালটাও ভালো কাটবে। এখনো একটা রাত, একটা দিন। আগামীকাল বিকালে ফাইসালা হবে পরের দিনগুলা কার সাথে কাটাবো। আমার সামনে যদি আদিরা আর তিন্নিকে বেছে নিতে বলা হয়, আমি হয়তো তিন্নিকেই বেছে নিব। তবে আদিরা মেয়েটা কষ্ট পাবে, ভীষণ কষ্ট পাবে। মেয়েটা খুব বোকা। বোকা না হলে কেউ নিজের প্রাক্তনের কাছে যেতে বলে বিয়ের পরেও? কেন জানি মেয়েটাকে আমার ভালোবাসতে ইচ্ছা হয়। এলোমেলো চুলগুলো গুছিয়ে খোপায় একটা বেলি ফুলের মালা পরিয়ে দেই, আবার মন বাতা দেয়। সে বলে তিন্নির কি হবে তাহলে? ভালোবাসিস না তিন্নিকে? আমি দোটানায় পড়ে যাই, গুটিয়ে নেই নিজেকে। চায়ের কাপ হাতে বসে বসে ভাবছি। হঠাৎ খেয়াল করলাম আম্মা পাশে এসে দাঁড়িয়েছে। আম্মু কিছু বলবে? আম্মু মাথায় হাত বুলিয়ে বলল, আদিরা মেয়েটা আজ সারাদিন কিছু খায়নি। তুই নাকি খাসনি, তাই না খেয়ে বসে আছে। মেয়েটার অভ্যাস নেই, শরীর খারাপ করবে। আমি বললাম আচ্ছা তুমি যাও, আমি দেখছি। আম্মু বলল আর একটা কথা বলার ছিল। আমি বললাম হ্যাঁ বলো। আম্মু বলল তিনি তো চলেই গেছেন, আদিরা মেয়েটাকে কষ্ট দিস না। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কাঁদে। আমি সান্ত্বনা ছাড়া আর কিছুই দিতে পারি না। আমি কিছু বললাম না আম্মুকে, শুধু বললাম আদিরাকে পাঠাও। আম্মু চলে গেল। কিছুক্ষণ পর সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে বুঝতে পারলাম আদিরা আসছে। মেয়েটা নিঃশব্দে হাঁটে, অল্প আওয়াজ হয় সেটা আমার কানে এড়ায় না। মেয়েটা ছাদে আসলো। আমি বললাম রুমে চলুন। মেয়েটা কিছু বুঝতে না পেরে 2 সেকেন্ডের মতো দাঁড়িয়ে রইলো, আবার আমার পেছন পেছন হাঁটতে লাগলো। আমি বললাম আপনি খাননি কেন? আদিরা বলল এমনিতেই। আমি বললাম তাই? আমি খাইনি তাই আপনিও খাননি? আদিরা বলল হ্যাঁ। আমি বললাম কতদিন না খেয়ে থাকতে পারবেন? আদিরা বলল জানি না। আমি খেলে খাবেন? আদিরা বলল উফ খাবো না। আমি বললাম কেন খাবেন না? আদিরা বলল আমাকে খাইয়ে দিতে হবে। মেয়েটার মুখের দিকে তাকালাম, সে নিশ্চিত আমি তাকে খাইয়ে দিব। আদিরা মেয়েটাকে এখন বউ বউ মনে হচ্ছে। নতুন বউ অভিমান করে না খেয়ে থাকলে তাকে খাইয়ে দিতে হয়, তেমনটাই করছে সে। খারাপ লাগছে না, বরং কিছুটা ভালোই লাগছে। আগেই বলেছিলাম বিকালটা সর্বদা আমার ভালোই যায়। খাবার আনলাম। মেয়েটা খাবারটা 2 ভাগে ভাগ করলো। সে বলল আপনিও খাননি, আপনি এখান থেকে আমাকে খাইয়ে দিবেন, আমিও আপনাকে এখান থেকে খাইয়ে দিব। তাই খাবারটা ভাগ করলাম। আপনি তো আবার আমার এখান থেকে খাবেন না। আমি কিছু না বলে খাবারটা আবার একসাথে করে ইশারা করলাম নিন শুরু করুন। এতটা খুশি হলো যে বলার বাইরে। জীবনে কাউকে খাইয়ে দিয়েছে কিনা সন্দেহ, কারণ আমাকে খাওয়াতে গিয়ে নিজেই হা করছে বারবার। আমার হাসি পাচ্ছে মেয়েটার বাচ্চামিতে, মায়া বাড়ছে মেয়েটার প্রতি। খাওয়া শেষ করে মাগরিবের নামাজটা পড়লাম, দোয়া করলাম আল্লাহর কাছে কালকের দিনটা যেন খারাপ না হয়। আমি এখনো কনফিউজ, কাকে বেছে নিব, আদিরা নাকি তিন্নি? রাতে দুইজনের একজনও ঘুমায়নি, বলতে গেলে ঘুম আসেনি। মেয়েটার ভয় আমার থেকেও বেশি। আদিরা মেয়েটা ভয়ঙ্কর রকমের মায়াবী, মায়া আটকা পড়ে গেছি। এখন কত শত ভুল করবো মেয়েটার জন্য। সারা রাত ভেবেছি, একবার আদিরা একবার তিন্নি। অতীত ভাবলে, তিন্নির কথা ভাবলে আদিরাকে ভাবতে ইচ্ছা হয় না, আর আদিরার কথা ভাবলে, তার পাগলামির কথা মনে করলে তিন্নির কথা ভাবতে ইচ্ছা করে না। ইচ্ছা অনিচ্ছা তিন্নি আদিরা দোটানা আর বেলি ফুলের মালাটা নিয়ে গন্তব্যের দিকে রওনা দিলাম। বিকালে যেতে বলেছে তিন্নি। ঠিকানা খুঁজতে খুঁজতে পৌঁছালাম। রেল স্টেশন থেকে কয়েক মিনিট হাঁটলে সামনে যমুনা নদী। সেই নদীর ধারে কাশফুল হয়েছে প্রচুর। সাদা সাদা কাশফুলগুলোকে গভীরভাবে দেখলে মনে হবে যেন কাশফুল নয়, মেঘ। কোথাও কেউ নেই, আমি একা দাঁড়িয়ে আছি। ঘন্টাখানেক হলো। তিন্নি কি তবে আসবে না? হঠাৎ একটা মেয়ে আসলো। না, তিন্নি না, তবে আমার দিকেই আসছে। মেয়েটা বলল রামিম। আমি বললাম হ্যাঁ, কিন্তু আপনি কে? মেয়েটি বলল চিনবেন না, তিন্নি আপু ডেকেছে আপনাকে। আমি বললাম তিন্নির কথা শুনতেই ভিতরে ভয় লেগে গেল। কোথায় সে? মেয়েটি বলল আছে হিম ভাইয়ের সাথে। তাহলে আমাকে এখানে ডাকার কারণ কি? মেয়েটা বলল এই চিঠিটা তিন্নি আপু পাঠিয়েছে। আমি কাঁপা কাঁপা হাতে চিঠিটা নিলাম। ভয় উত্তেজনার চিঠিটায় যেন প্রাণ কেড়ে নিবে, আর বাড়ি ফেরা হবে না। চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় রামিম, তোমার সামনে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই, তাই চিঠি লিখলাম। জানি তুমি রেগে আছো, আমি কখনোই তোমাকে বোঝার চেষ্টা করিনি। তবু আমার সব আবদার তুমি মেনে নিয়েছিলে। শেষমেশ বিয়ে পর্যন্ত চলে আসলে। আমি তোমাকে ইগনোর করতাম, মনে আছে? আমি চাইতাম তুমি চলে যাও, কিন্তু তুমি যাওনি। শত কষ্টের পরেও তুমি থেকেছো আমার সাথে। কিন্তু এত কিছুর পরও আমি তোমাকে ভালোবাসতে পারিনি। কারণটা হিম ভাই। লোকটা প্রচন্ড ভালোবাসে আমাকে, হয়তো তোমার চাইতেও বেশি। তোমার সাথে রিলেশনের 2 মাস পরই তার সাথে পরিচয়। পাশের বাসাতেই থাকতো, সেখানে আমার বান্ধবী থাকতো। আমি রোজই যেতাম। ছেলেটা আমাকে গিটার বাজানো শেখাতো, ঘুরতে নিয়ে যেত, আরো অনেক কিছু যেগুলো তুমি কখনো পারোনি। কারণ তোমার বাসা আমার বাসার থেকে অনেক দূরে, আর তোমার সাথে তো তেমন দেখাই হতো না। আর এদিকে হিম ভাই রোজ রাতে ছাদে আসতো। কত রাত একসাথে কাটিয়েছি দুজনে হিসাব নেই। তুমি চাইলেও যেগুলো করতে পারতে না। আব্বুকে বলেছিলাম, সে মানেনি হিম ভাইকে, তাই পালিয়ে যাওয়া। ভাবছো তাহলে বিয়ে পর্যন্ত কেন আসলাম? আমি তোমাকে ভালোবাসতে পারিনি, কিন্তু এটাও চাইনি তুমি খারাপ থাকো। আমি পারিনি, তাই আদিরাকে দিয়ে গেলাম। মেয়েটাকে ভালোবেসো। আমি জানি না কেন জানি তোমাকে খুব মিস করি। তোমাকে কখনো ভালোবাসিনি, তবুও আজ ভীষণ মিস করি। ভালো থেকো, আর তিন্নি নামটা ভুলে যেও। ইতিমধ্যে চিঠিটা ভিজে গেছে প্রায়। পাশের মেয়েটা
কখন চলে গেছে খেয়ালই করিনি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তিন্নি হাঁটছে পাশে, আমিও হাঁটছি, হাতে হাত রেখে খুব কাছাকাছি হাঁটছি। শেষটা এমন চাইনি, ছেলেরা নাকি কাঁদে না, ছেলেরা এমন গোধূলি সময় নিরিবিলি পরিবেশে কাঁদে, মেয়েদের মতো সবার সামনে কাঁদতে পারে না। আমার মাঝে এতটাই কমতি ছিল, তুমি বলতে পারতে আমাকে? আমার আকাশটা আজ বিষণ্ণতায় ঘেরা, বৃষ্টি নামবে না, মেঘ জমে চারপাশটা অন্ধকার করে রাখবে। বৃষ্টিকে তবে আর আসবে না? আসবে। আদিরা মেয়েটার ভালোবাসায় এই মেঘ কেটে যাবে, প্রচন্ড জোরে বৃষ্টি নামবে, সেই বৃষ্টিতে ধুয়ে যাবে তিন্নি। আমি বেলি ফুলের মালাটা আদিরার খোপায় পরিয়ে বলবো, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। এখানেই শেষ হয়ে যায় বেলি ফুল গল্পের সমাপ্ত। সবাই দোয়া করবেন, খুব তাড়াতাড়ি আরেকটা গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে। গল্পটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইস।